এ পৃথিবীতে ঠকে যাওয়া মানুষেরা কখনো প্রশ্নের উত্তর পায় না। তারা নিজের মতো করে উত্তর বানিয়ে নেয়। এই যেমন যা হয় ভালোর জন্য হয়, কিংবা আর তো মাত্র কটা দিন, তারপরেই বেলা মুক্তি। হ্যাঁ, ফ্যাসিস্টের কবল থেকে মুক্তি মিলেছে ঠিকই, কিন্তু জমে আছে হাজারো কথা। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএটিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর আয়োজন নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দীর্ঘ সময় ধরে নির্যাতনের শিকার ঢাকা মহানগর ছাত্রদলের দক্ষিণের সহদপ্তর সম্পাদক আমজাদ হোসেন মামুন। আমরা তার মুখ থেকে শুনব তার এবং তার পরিবারের সাথে ঘটে যাওয়া বেশ কিছু নির্যাতন আর হয়রানির কথা। আমজাদ হোসেন মামুন, আমি শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? সেই সাথে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি এসএটিভিকে, যে এত সুন্দর একটি প্রোগ্রামিং করছেন। তা আপনারা যে কথা যায়নি বলা, আমার এই যে কথা, যে জমা কথাগুলো ছিল, সেগুলো আপনাদের মাধ্যমে, এসএটিভির মাধ্যমে আমি তুলে ধরতে পারবো। সারা বাংলাদেশের মানুষ দেখবে, প্লাস বিশ্বকে শোনাতে পারবো আমার মনের যে আবেগের কথাগুলো ছিল, সেগুলো আমি বলতে পারবো। সেই কথাগুলো বলার জন্যই মূলত আপনাকে এখানে ডাকা। যে বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে শুধুমাত্র ভিন্ন মত পোষণ করার কারণে কিংবা ভিন্ন দল করার কারণে অনেকেই ফ্যাসিস্টের রোষানলে পড়েছেন। আপনিও সেই তালিকা থেকে বাদ যাননি। খুব সম্ভবত ছাত্রদল করার কারণে আপনি এবং আপনার পরিবারের উপর যে অমানবিক নির্যাতন নেমে আসে 2012 থেকে 24 সাল পর্যন্ত দীর্ঘ 12টি বছর আপনি অত্যাচার নির্যাতনের মধ্যে কাটিয়েছেন। শুরুটা কোন জায়গা থেকে করতে চান? আমি শুরুটা করতে চাই, আমি 2012-তে একজন মাঠ পর্যায়ের ছাত্রদলের কর্মী। জি। কোনো পদ পদবি ছিল না। আপনার 18 দলীয় জোটের হরতালের একটা প্রোগ্রাম ডাকা হয়, 18 দলীয় জোটের, বিএনপি সহ। তখন আমরা একটা হরতালের মিছিল করি। বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যিনি সাধারণ সম্পাদক আছেন আব্দুর রহিম ভুইয়া, তার নেতৃত্বে আমরা একটা আমাদের এরিয়াতে, এরিয়াতে টিকাটুলিতে একটা হরতালের মিছিল করি। সেই মিছিলটা আবার বিভিন্ন ফেসবুকে ভাইরাল হয়। আরও আওয়ামী যারা দোসর ছিল, এলাকা ভিত্তিক পুলিশ বলেন, তারা এটা আবার দেখতে পায়। পরবর্তীতে ওই মিছিলে আমার ছোট ভাইও ছিল, ও ক্লাস 8-এ পড়তো তখন আর কি। পরে আমার বাসা ওই দিন রাতেই বাসায় পুলিশ যায়, প্লাস আপনার ডিবি পুলিশ আউটড্রেসে ছিল, বলতে আমি সিভিলে ছিল। জি। পরবর্তীতে জানার পর যে আমাকে বাসায় যে পাইনি, আমার ছোট ভাইকেও পাইনি। পরে ওই কোন স্কুলে পড়ে, যে স্কুলে পড়ে ওই স্কুলেও যায়। যাওয়ার পর ওই তখন যাওয়ার কারণ কি ছিল? আপনারা কি হরতালে কোনো বিশৃঙ্খলা করেছিলেন? আমরা হরতালে কোনো বিশৃঙ্খলা করিনি, জাস্ট একটা আপনার ব্যানার ছিল, হরতাল। ওইখানে লেখা ছিল অরি থানা ছাত্রদল দেওয়া। আচ্ছা, ছাত্রদলটা উল্লেখ করেছে। শুধুমাত্র ভিন্ন মতের কারণে আমরা এই হরতাল যে পালন, হরতাল তো আমাদের তো নৈতিক অধিকার, একটি গণতান্ত্রিক অধিকার, নৈতিক অধিকার। আমি হরতাল করতেই পারি। আমি যদি ঝালাও পোড়া করতাম বা ভাঙচুর করতাম, তাইলে একটা কথা ছিল যে আমি সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছি, কিন্তু আমরা তো সেই সমস্ত কর্মকাণ্ড করি নাই। ওই মিছিলের এই ফুটেজ ধরে আমার বাসায় যায়। ওই মিছিলে আমার ছোট ভাইও ছিল, মেহেদি হাসান সিয়াম, ও এখন থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছে। ও তখন আপনার জিএসসি ক্যান্ডিডেট ছিল, ক্লাস 8-এর একটা ছেলে কতটুকু বয়স হতে পারে সেটা আপনিও জানেন, যারা আমার অনিয়ার আছে তারাও বোঝে। ওই স্কুলে যাই, হেড টিচারকে বলে আসে যে এই ছেলে যেন স্কুলে আসলে তাদেরকে অবজারভেশন করতে, তাদেরকে জানাতে বলে। পরে স্কুলে যখন যাওয়া হয়, পরে ওর যে স্কুল যে ক্লাস টিচার ছিল, উনি আবার বাসায় ফোন দিছে, এমন তো আজকে পুলিশ আসছিল, সিয়ামকে তো খুঁজে গেছে। পরে এই ভয়ে আমার ভাই তখন জিএসসি পরীক্ষাটাও ফর্ম ফিল আপ করতে পারেনি, দিতেও পারেনি এক্সামটা। জিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি শুধুমাত্র হরতালে অংশগ্রহণের কারণে। প্রপারলি লস হয়েছে ওই সময়টাতে। আচ্ছা, তো এই যে আপনার ছোট ভাইয়ের কথা যে বললেন, আপনার ছোট ভাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, থানা থেকে পুলিশ গিয়েছিল আপনাদের বাসায়, তখন আপনারা কোথায় ছিলেন? আমরা তখন, আমার দাদির বাসা ছিল রাস্তার ওই পাশে। মানে আপনারা কি আগে থেকে কিছু জানতে পেরেছিলেন? আগে থেকে স্কুল টিচার যখন ফোন দিছে, জি, স্কুল টিচার ফোন দেওয়ার পর আমরা
একেবারে পুরোপুরি গা ঢাকা দিয়ে এখান থেকে বাসায় থাকি না, অন্য বাসাতে যে আশ্রয় নিই, আত্মীয়দের বাসাতে আশ্রয় নিই। আচ্ছা, এরপরে আপনি খুব সম্ভবত গ্রেফতার হয়েছিলেন, নির্যাতনের আমি শিকার হয়েছিলেন, গ্রেফতার সেই হয়েছি। জায়গাটা থেকে একটু আসতে চাই। আমাকে হুট করে রমজান মাস চলে তখন, এটা কত সালের? এইটা 2018 সালে আর আচ্ছা। কি, জাতীয় ইলেকশনের মাঝামাঝি টাইমে আর কি। রাস্তা থেকে 4-5 জন আসলো, আইসা আমাকে ধরে শক্ত করে ধরে, পুলিশের লোক ধরে মারা শুরু করছে, খুব প্রচণ্ডভাবে আঘাত করে, বুট দিয়ে লাথি মারে। আমি মাটিতে শুয়ে পড়ে, আমার গেঞ্জি টেঞ্জি সম্পূর্ণ ছিঁড়ে যায়। মানে আপনাকে রাস্তার উপরে এভাবে রাস্তার মারছে, উপরেই আপনি মারছে। জানেন না কারণ কি? কারণ কি সেটা আমি জানি না, আমি তো ভাবছি যে অন্য কোনো কিছু মনে হয় সম্ভবত। পরে আমি রোজা ওই দিন আবার রোজা ছিলাম আমি, ইফতারির পর ঘটনাটা হচ্ছে। মানে আপনি রোজা আছেন, ওই অবস্থায় আপনাকে তারা মারছে? মারছিল বলতে আমি ওই দিন রোজা ছিলাম ইফতারির পর আর কি, আচ্ছা। সন্ধ্যার পরে। আমি বুঝে উঠতে পারিনি যে ওনারা আমাকে কেন মারতেছে। ভাই তুই ছাত্রদল করস, তুই ছাত্রদলের অর্ডার সেক্রেটারি ছিলি। আমি তখন বুঝতে পারছি যে আমি যে ভিন্ন মত বা ভিন্ন দল করার কারণে যে আমাকে ধরছে, তখন আমি শিওর হয়েছি। কিন্তু ওনারা মারতেই আছে। পরে থানায় নিয়ে যায়, থানায় নিয়ে আমাকে 2 দিন থানাতেই রেখে দেয়, কোর্টে আর চালান দেয়নি। সমানে বেদর মারধর করে। পরবর্তীতে কোর্ট যখন চালান করে, ওইখানে আমাকে 5 দিনের রিমান্ড চাওয়া হয়। রমজান মাস দেখে সম্ভবত কেন করছে আমি জানি না, কিন্তু আমাকে ওই এইটা দেন আর কি, আপনার রিমান্ড চাওয়া হয়, কিন্তু রিমান্ডটা দেওয়া হয় না, সরাসরি কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। তো ওখানে আপনি যে 2 দিন ছিলেন, সেখানে কি আপনার সাথে কোনো অসদাচরণ কিংবা নির্যাতনের আমাকে যে মুখোমুখি হয়েছেন কিনা? থানার ভিতরে বেদর মারা হয়েছে। মারার পর আপনার ওসির রুমে ডাকায় নিয়ে গেছে। ওসি দাঁড়ায় থেকে, তখন ওসির নামটা আমি জানি না, উনি আউট ড্রেসে ছিল, পোশাকে ছিল না। পরে অনেক লং ছিল লোকটা, তো পরে উনি আমার একের মুখের সামনে এসে কয়, আরেকজনকে বলতেছে যে যা ওদিকতে যা গজারিটা নিয়ে আয়। পরে গজারি নিয়ে আমার দুজনে এবার পেছনে ধরে, দুজনে হাত দিয়ে ধরছে, পেছন দিয়ে অলের সাথে করছে, 2 পাশে 2 জন হাত ধরে। পরে আমার পেছনে সমানে বাইরেছে, আমার পুরো বডি আপনার একেবারে ফুলে গেছি। আমার সাথে আরেকজন মুরব্বী ছিল, ওনার নাম হচ্ছে হাই কাকা, উনিও আমার সাথে একসাথে, ওনাকেও নিয়ে যায়। ওনাকেও মারধর করে নিহত, কিন্তু ওনাকেও একসাথে নিয়ে যায়। পরে আমি জেলখানায় আপনার মুভ স্প্রে নিতে বাধ্য হয়েছি। পুরো শরীর পুরো ব্যথা, এই ব্যথা এখনও আমি বয়ে বেড়াই। আমার কোমর, কিডনির এই পাশটা সমানে মারছে, আমার গেঞ্জি টেঞ্জি খুলে ফেলছে একবারে। আমি পরবর্তীতে বাসা থেকে কোটে টি শার্ট নিয়ে যাই, খালি গায়ে তো আর থাকা যায় না। আমার প্যান্ট ট্যান্ট সব একেবারে, ওই প্যান্টের ভিতরে এখনও আপনার ছবি আছে, ওই ছবিগুলো বাসাতে আছে। ওই বুটের যে দাগগুলা, ওরা যে লাগতেইছে, আর আপনার রাইফেলের যে কাঠের যে এইটা, ওগুলো দিয়ে আমার এই যে কোমরের পেছনের অংশটা দিয়ে এখানে মারাতে, এখানের ব্যথা এখনও আছে আমার, আমার এখনও ব্যথা করে। কিন্তু থানায় কোনো আসামিকে রেখে তো আসলে এভাবে নির্যাতন করার ওরা আবার আমাকে বলছে, তোরে কালকে কোর্টে উঠানো হইল, খবরদার বলবি না যে তোর ব্যথা ট্যাথা এগুলো কিছু বলতে পারবি না, বললে তোর খবর আছে। এই যে 5 দিনের রিমান্ড চাইছি না, তখন আবার দিব, এটা বলতে পারবি না। আমি এত আতঙ্কে ছিলাম, বলতে কোর্টে কিছু বলতে পারিনি, যে আমি যে বলবো যে আমি খুব অসুস্থ, আমি এটাও বলতে পারিনি, ভয় পাইছি খুব। এই যে বিগত ফ্যাসিস্টের সময় যে আমরা দেখেছি যে ভিন্ন মত পোষণ করার কারণে কিংবা ভিন্ন দল করার কারণে এরকম অনেক মানুষই রোষানলে পড়েছেন এবং অসংখ্য মানুষ নির্যাতিত হয়েছেন। তো এই যে মানুষের মধ্যে যে একটা ভীতি সৃষ্টি করা, এটা আমরা সবসময় দেখেছি যে মূল উদ্দেশ্যটাই খুব সম্ভবত ছিল যে মানুষের মধ্যে একটি ভীতি সৃষ্টি করা। এই যে নোংরা রাজনীতিটা, এই রাজনীতিটা থেকে আসলে আমরা কিভাবে বের হতে পারি? এবং এই যে ফ্যাসিস্ট সরকার এই কাজগুলি করতো, যে বিভিন্ন কারণে কাউকে গুম করে ফেলা, তুলে নিয়ে যাওয়া, এখনও অনেকের হদিস নেই। তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে? আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমাদের ভিন্ন মত থাকতেই পারে। আমি আপনার কালো আছে, সাদাও আছে, আপনার কালো সাদা মিলেই তো জীবন, টক মিষ্টি আপনার সব কিছুই থাকতে হবে। টকও লাগবে আপনার, মিষ্টিও লাগবে আপনার, ঝালও লাগবে। এখন আপনি শুধু টকই খাচ্ছেন, টক খেলে তো হবে না, আপনার ভিন্ন মত থাকতেই পারে। ও ভিন্ন মতের মানুষ, তাই বলে যে ওকে আমি গুম করে ফেলবো, মেরে ফেলবো,
তাকে ধরে নিয়ে যাব, তার তার লাশ উদাও করে দিব, এটা তো হইতে পারে না। আমিও চাই আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে বলতে চাই, আগামীতে যারা সরকার গঠন করবে, হয়তো বা আমার দলও করতে পারে, ওনারাও যেন এই ভিন্ন মত যেন দমন নিপীড়নটা যেন না করে। এবং এই ভিন্ন মত করার কারণে বা ভিন্ন দল করার কারণে আপনার পরিবারের কথা বলছিলেন, সেই জায়গাটাতে আবার একটু আসতে চাই যে আপনার পরিবার সেই সময় ঠিক কি অবস্থার মধ্যে দিয়ে গেছে? আমার বাবার আমাদের বাসায় প্রতিবারই যখন কোনো আপনার বিএনপির কোনো প্রোগ্রাম থাকলে, যেমন 10 ডিসেম্বর আমাদের একটা প্রোগ্রাম ছিল 22 সালে 10 ডিসেম্বর, সেটা গোলাপবাগ মাঠে হয়। এর আগে আমরা বাসার বাইরে ছিলাম। আমরা ফ্যামিলিতে 5 ভাই, বোন নেই কোনো। এখন পুরুষগুলোরা কিন্তু বেশি ধরে পুলিশ, বাসায় যে পুরুষের উপর অত্যাচার করে বেশি। আমার বাবাকে যে যখন ধরছে, আপনার 29 ডিসেম্বর একটা প্রোগ্রাম ছিল আমাদের, 30 ডিসেম্বর ওই সালেতেই 30 ডিসেম্বর একটা প্রোগ্রাম ছিল। আমরা বাসায় ছিলাম না কেউ। পরে রাতে সিভিল ড্রেসে পুলিশ যায়। পুলিশ যাওয়ার পর আমার বাবাকে গালাগালি করে, বাড়িঘর লন্ডভন্ড করে, বলে যে বলা তোর ছেলেরা কোথায়, ওদের কই লুকাইছ, কী করছ, ফোন দে। উনি এর আগেও তো একবার স্ট্রোক করেছে উনি। পরবর্তীতে আপনার ওনাকে যখন হাত দিয়ে ধাক্কা টাক্কা দেয় আর কি, খুব খারাপ আচরণ করে, আমার মার সাথেও খারাপ আচরণ করেছে। পরে উনি ওই রাতে স্ট্রোক করে। স্ট্রোক করার পর আপনার আমাদের পার্শ্ববর্তী মুগদা হসপিটালে নিয়ে যাই। এতটাই ফ্যাসিস্টেরা, কি বলবো, মুগদা হাসপাতাল চিকিৎসা দিতে দেয়নি, বলে যে আপনারা হাসপাতাল চেঞ্জ করেন। কিন্তু ওইখানে আইসিইউ খালি ছিল। যদি ওনারা যদি আইসিইউতে যদি রাখার ব্যবস্থা করতো, আমি নিজে যেতে পারিনি, আমি অন্য মাধ্যমে বলছি যে আপনাদের প্রয়োজনে আমরা টাকা দিই, এটা তো সরকারি হাসপাতাল, এখানে তো আমি চিকিৎসা নর্মালি পাই, প্রয়োজন আপনাদেরকে আমি টাকা দিই, এখানে চিকিৎসাটার ব্যবস্থা করেন। নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে, কিন্তু ওনারা চিকিৎসা দেয়নি, বললো যে আপনারা এখান থেকে বের হন, আপনাদের এখানে চিকিৎসা হবে না, আপনারা চলে যান। চিকিৎসা না দেওয়ার পেছনে কারণ কি ছিল? চিকিৎসা না দেওয়ার পেছনের কারণ একটাই, ওনারা জানতে পারছে যে এখানে আমরা ভিন্ন দলের ভিন্ন মতের ওইখানেও তো আওয়ামী ফ্যাসিস্ট, আপনার দেশের প্রতিটা জায়গায় জায়গায় এখনও আওয়ামী ফ্যাসিস্ট আছে। আপনার এই ফ্যাসিস্ট তো চলে যায়নি, সম্পূর্ণটা তো এখনও শেষ হয়নি। তাদের যে ফ্যাসিস্ট মনোভাব, এই মনোভাব এখনও তাদের ভিতরে আছে। তো এরপরে কি হলো? এর পরবর্তীতে আমার বাবাকে আমি একটা প্রাইভেট হাসপাতালে নিয়ে যাই, সেখানে 17 দিন লাইফ সাপোর্টে ছিল। ওনাকে তো আর বাসায় নিয়ে আসতে পারিনি আমরা। কিন্তু আমরা যারা ভিন্ন মতের দল করি, তারা আমাদের ফ্যামিলির, যদি একটা মানুষ গড় আয়ু 70 বছর হয়ে থাকে, আমরা সেটাকে 50 বছরে নামায় নিয়ে আসছি, আমরা তারা ভিন্ন দল করে থাকি। অর্থাৎ আপনার বাবাকে আর বাঁচাতে পারেননি? না, বাসায় তো আর নিয়ে আসতে পারিনি। এর মধ্যে আব্বু কষ্ট পাইতো আরো, এর জন্য এলাকা ভিত্তিক যারা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসররা ছিল, উনি যখন মসজিদে যেত, সেখানেও তাদেরকে লাঞ্ছিত করতো, বলতো যে আপনার এই মসজিদে আসার দরকার নাই, আপনার ছেলেরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, আপনার এই মসজিদে, আমার বাসার পাশেই মসজিদ। আব্বু তো স্ট্রোক করার পর চোখেও কম দেখতো। উনি আবার মসজিদে নামাজ পড়তে খুব পছন্দ করতো, বাসায় পড়তো না। বলে যে আপনার এই মসজিদে আসার প্রয়োজন নাই, আপনি আপনার ছেলেরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এগুলোতে আপনি ফিরান, এরপর এসে। এটা কি আমরা ভিন্ন মত হওয়ার কারণে কি এটা কি সন্ত্রাসী কর্মকাণ্ড? আমি বুঝতে পারছি মামুন আপনার আবেগের বিষয়টা। আসলে আপনার বাবা, শুধুমাত্র আপনি ভিন্ন দল করার কারণে আপনার বাবাকে আসলে এভাবে বিনা চিকিৎসায়, এক কথায় যদি আমরা বলি, ওই সময় যদি সঠিক চিকিৎসাটা দেওয়া যেত, হয়তো আমার বাবা বাঁচানো সম্ভব হতো। দর্শক, আপনারা বুঝতে পারছেন যে আসলে এমন একটি পরিস্থিতিতে বলার মতো আসলে কোনো ভাষা থাকে না যে একজন সন্তান শুধুমাত্র একটি গণতান্ত্রিক দেশে, একটি স্বাধীন সার্বভৌম দেশে ভিন্ন দল করার কারণে, ভিন্ন মত পোষণ করার কারণে তার বাবা সরকারি হাসপাতালে চিকিৎসা থেকে পর্যন্ত বঞ্চিত হয় এবং মৃত্যুর করে ঢলে পড়ে।
আমরা আরও কিছু কথা তার থেকে জানবো। সময় হয়েছে একটি বিরতিতে যাবার, কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। দর্শক দেখছেন যে কথা যায়নি বলা। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে কথা বলছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আমজাদ হোসেন মামুন। মামুন, আপনি বিরতিতে যাবার আগে খুব একটি করুণ একটি ঘটনা আমাদেরকে বলছিলেন আপনার বাবার সাথে এবং আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া যে বিষয়টি। এরপর আসলে কি হয়েছিল সেই জায়গা থেকে আবার একটু আসতে চাই। আমি ওইটার সাথে একটু অ্যাড করতে চাই। আপনার 2020 সালে মেয়র ইলেকশন হয় ঢাকাতে। আমার বাসা গোপীবাগ, যেহেতু আমরা ইশরাক ভাইয়ের, আমার ওয়ার্ডটাও ইশরাক ভাইয়ের ওয়ার্ডে, আপনার ওনার বাসাটাও ওই ওয়ার্ডে। আমরা মেয়র ইলেকশনের প্রতিদিন নিয়মিত প্রচারণা চলছে। 39 নং ওয়ার্ডে লাস্টের দিকে আর কি, নির্বাচনের শেষ মুহূর্তের দিকে, যেদিন তাপস যায়, ফ্যাসিস্টদের দোসর, অন্যতম দোসর তাপস, ফজলে নূর তাপস, উনি যেদিন যায় ওই এরিয়াতে, উনি যাওয়ার পরবর্তীতে আমাদের মিছিলটা যখন ওই গোপীবাগের দিকে যখন মুভ করে আসি টিকাটুলি এরিয়াতে, তখন আওয়ামী লীগের দোসররা আমাদের উপর হুমড়ে খেয়ে পড়ে, মারামারি ধরাধরি, আমাদের অনেক লোক আহত হয়। ওই মারামারির একটা সময় পুলিশও ছিল, পুলিশ আপনার টিয়ার সেলও মারছে, অনেকগুলো গুলিও করছে। ওর মাঝখানে হেলমেট পরা, আপনারা এখানে সবাই জানে হেলমেট লিক কারা, হেলমেটের দোসর কারা, সবাই জানে। আমরা তো ভাই প্রকাশ্যে সারা জীবন পলিটিক্স করে আসছি, আমরা প্রকাশ্যে, আমাদের তো হেলমেট পরে গুলি করার প্রয়োজন নেই। আর ওই সময় আমরা গুলি পিস্তল বহন করব কিভাবে? এটা কি সম্ভব? ওইখানে আপনার একজন হেলমেট পরে 4-5টা গুলি করে আওয়ামী লীগের দোসর। পরে এইটাকে কেন্দ্র করে পুরা এলাকাতে থমথমে বিরাজ করে। রাতের বেলা আমরা তো তখনই বুঝতে পারছি যে বাসায় আজকে কনফার্ম। কত সালের ঘটনা এটা? 2020 সালে মেয়র ইলেকশনের সময়। বাসায় তো আজকে রেড পড়বে কনফার্ম। আমরা সবাই বাসা থেকে চলে যাই। আমার আরও যে 2 ভাই, বড় ভাই আর ছোট ভাই, ও খুবই ছোট, বাদ কি 3 ভাই আমরা বাসা থেকে চেপে যাই। বড় ভাই মাত্র 16 দিন হয়েছে বিয়ে করছে। বাসায় এসে বলতেছে যে বামুন কোথায়, সিয়াম কোথায়, আর পিস্তল কই? এক কথা যে পিস্তল কই। এটা কে বা কারা এসেছিল? এটা প্রশাসনের লোক, পুরা বাড়ি ঘেরাও দেওয়া। পরিচয় কি জানতে পেরেছিলেন? পরিচয়টা আমি ওই সময় জানতে পারিনি, কারণ বাসার ফ্যামিলির লোকজন তো আর খেয়াল করেনি, ওনাদের নামটা করেনি। কিছু সিভিলেও ছিল। বলতেছে যে পিস্তল কোথায়? আমার বাসা লন্ডভন্ড করে ফেলে একেবারে, যে পিস্তল খোঁজে, আলমারি টালমারি চাবি টাবি নিয়ে পুরা একাকার করে ফেলে। আমার আব্বু আম্মু যেই রুমে ঘুমায় ওই রুম শুদ্ধ ওরা তল্লাশি করে খাট টাট করে ফেলে। পরে বলতেছে যে আমার ভাই ছিল ঘুমানো, রাতের 1টা বাজে তখন। পরে বলতেছে যে তুই মামুন। আমার বড় ভাই, ও মাত্র 16 দিন হয়েছে বিয়ে করছে, তুই মামুন। কয় না ভাই, আমি তো মামুন। অর্থাৎ তারা আপনাকেই খুঁজছিল? আমাকে আর আমার ছোট ভাইকে খুঁজছিল। মানে ক্লাস 8-এ যে পড়তো, যার কথা বলছিলেন? ও তো তখন আর 8-এ পড়তো না, ওটা তো 12 সালে পড়তো। শুরুতে আপনি যার কথা বলছিলেন সেই সিয়াম? সিয়াম, জি সিয়াম। আমি পলিটিক্সের সাথে জড়িত। পরে বলতেছে যে তুই মামুন। পরে ও বলতেছে আমি তো মামুন না, এই যে আমার ভোটার আইডি কার্ড দেখেন। দত্তর ভোটার আইডি কার্ড ফালাইটা। পরে ওরে আর আমার ছোট ভাইকে, সবার ছোট ভাই যে, ওরে ধরে নিয়ে যায়, নিয়ে গাড়িতে ঢুকায়। আমি আবার একটু ইন্টারাপ্ট করতে চাই যে আপনি আপনার যে ভাইয়ের কথা বলছিলেন মাত্র 16 দিন হয়েছে বিয়ে করেছে, ও সেই ভাইকেও তুলে নিয়ে যায়? সেই ভাইকে তুলে নিয়ে যায়। আচ্ছা, আপনার সেই ভাবিও তখন বাসায় ছিল? ভাবি বাসায়, ওই বাসায় হারিম দুরিম ছিল তো। পরে আমার ভাই রুম খুলে বের হয়ে দেখেছে, কি দেখতে চাইছে আর কি, যে কি হচ্ছে এখানে। এর ভিতরে ওরেই ধরে যে তুই তো মামু। পরে মনে করেন যে ওরে নিয়ে যায়। আর ছোট ভাইটা একেবারে ছোট তো, পরবর্তীতে এলাকায় যারা মুরব্বী ছিল ওরা আবার কয় যে ওর কি দোষ, ওই বাচ্চা ছিল, ওরা ছেড়ে দেন। পরে গাড়ি থেকে ওরা অনেক পথ নিয়ে ওকেও ছেড়ে দেয়, কিন্তু আমার বড় ভাইকে নিয়ে যায়। আর আমার বাবার সাথে অনেক খারাপ আচরণ করে যায়। এলাকায় যারা আওয়ামী দোসর ফ্যাসিস্টরা ছিল, এই আপনার ছেলেরে এগুলা করতে দিচ্ছে না, আমাদের উপরে আজকে আক্রমণ করছে, পিস্তল দা গুলি করছে, এগুলোই শিখান, আপনি পিস্তল কই রাখছেন, বের করেন। ওই সময় আব্বু সেকেন্ড টাইম স্টকটা করে।
এটাকে 2018 এই চাপগুলো উনি নিতে না পেরে স্ট্রোক করে, চোখে স্ট্রোক করে। ওইটা আচ্ছা, চোখ স্ট্রোক করে, চোখ মারা যাওয়ার আগ পর্যন্ত দুই চোখে খুব কম দেখতো, এক চোখে দেখতেন, আরেক চোখে ঝাপসা দেখত। পরবর্তীতে আমার আম্মা তাকে আপনার ওই তখন শাহবাগ হাসপাতালে, পিজি হাসপাতাল যেটা বলে, ওইখানে অ্যাডমিট করে। আর এর ভিতরে তো আমরা দৌড়ের উপরে ভাইকে ওইখানে, আমার বড় ভাইকে নিয়ে গেছে বাবার সামনে। ও তো রাজনীতির সাথে জড়িত না, বাবা তো আরো কষ্ট পাইতেছে যে আমার ছেলে সদ্য বিবাহিত বাবা খুব কষ্ট পাচ্ছে আর কি। আম্মু তো, আমাদেরও যে কিছু বলবো বাসায়, যে আমরা তো বুঝতে পারতেছি যে আমরা এতটাই অপরাধ করলাম, ফ্যামিলিরে কোন সাফার হতে দিচ্ছি। পরবর্তীতে মেয়র ইলেকশন শেষ হওয়ার পর আমাদের মেয়র ক্যান্ডিডেট ইঞ্জিনিয়ার ইশতাক ভাই আপনার ওইখানে হাসপাতালে দেখতে চায় আমার আব্বুকে। আচ্ছা, আপনার বাবা ভর্তি ছিলেন? আমার বাবাকে কোন হাসপাতালে? এটা হচ্ছে পিজি হাসপাতাল, আচ্ছা, শাহবাগ। দেখতে যাওয়ার পর 8টা বাজে গেল ওইখানে, ঠিক রাতের 10টা বাজে বলতেছে যে আপনাদের তো চিকিৎসা শেষ, আপনারা বাসায় চলে যান, আপনাদের তো রিলিজ দিয়ে দিচ্ছে। রাতের 10টা বাজে রিলিজ দেয় কিভাবে? কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া ইচ্ছাতে আপনাদের তো রিলিজ হয়ে গেছে। আপনারাই জানেন না আপনাদের রিলিজ হয়ে গেছে? এর কারণটা কি ছিল? এই কারণটা ওনারা তো জানতো না যে কার বাবা, এটা জানতো না হাসপাতাল। যখন ইশতাক ভাই ওখানে দেখতে যায়, এটা জানার পর ওরা যে আপনাদের তো রিলিজ হয়ে গেছে, পরে আমরা চিকিৎসা ছাড়াই ওইখান থেকে নিয়ে আসি। কিন্তু চোখে যে রক্তক্ষরণ হয়েছে, তখন তো আমাদের এত টাকা খরচ করে প্রাইভেটে খরচ চালানো সম্ভব ছিল না। একে তো বড় ভাই জেলখানাতে প্রায় 1 মাস 17 দিন ওকে জেলখানা, ওকে আবার রিমান্ডও নেওয়া হয় আমার বড় ভাইকে। অথচ উনি রাজনীতির সাথে কোনোভাবেই রাজনীতির সাথে জড়িত ছিল না। জেলখানায় যখন ও কারাগারে দেখতে যাই, তোদের জন্য আমারও এই অবস্থা হইতেছিল, মাত্র 16 দিন এসে বিয়ে করছি, আমার থানায় প্রচন্ড মারছে যে তুই গুলি করছো, গুলি তুই করছো, এই কথা বলছে। আপনার বড় ভাইকে গুলি করেছে সেটি সাব্যস্ত করে তারা মারধর করে যে তুই পিস্তল বের কর, পিস্তল কোথায় রাখছো সেটা বল। একদিনের কোর্ট 5 দিনের রিমান্ড মঞ্জুর করে, ওকে 1 দিন রিমান্ড দেওয়া হয়। এভাবে বিনা অপরাধে কিংবা বিনা বিচারে অসংখ্য মানুষকে নির্যাতন করা হয়েছে, বা আপনিও যে ঘটনার বর্ণনাগুলো দিচ্ছিলেন, সাধারণ চিকিৎসা থেকেও বঞ্চিত হয়েছেন এই ফ্যাসিস্টের সময়। এইভাবে যে ফ্যাসিস্ট বিদায় নিবে বা পালিয়ে যাবে, এটি কখনো কি ভেবেছেন যে এই অবস্থার অবসান হবে? সেটি কখনো চিন্তা করেছেন? মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল, সত্যের তো একদিন বিজয় হবে। আর এই সত্যের বিজয়টা আপনার 2024-এর 5 সালেই হয়েছে। এটুক বিশ্বাস ছিল। যদি এই বিশ্বাসটুক না থাকতো তাহলে তো ওই তো আমি পলিটিক্সে আসছি, আপনার ছাত্র পলিটিক্স করি 2010 থেকে, এসএসসি এক্সামের পরপর। এটুক তাহলে তো এই 24 পর্যন্ত আসা হয়, এই পাড়ি দেওয়া হইতো না, এই পথ, এই জটিল পথ পাড়ি দেওয়া হইতো না। এটুক বিশ্বাস ছিল যে একদিন না একদিন এই ফ্যাসিস্ট সরকারের, এই মাফিয়া সরকারের পতন অবশ্যই হবে, কারো না কারো মাধ্যমে হবেই হবে। আল্লাহরও তো একটা বিচার আছে, এই বিচার হতেই হবে। এই যে ফ্যাসিস্টের সময় যে আমরা দেখেছি বিগত 17 বছরে অনেকেই গুমের শিকার হয়েছেন দীর্ঘ বছর, এখনো তারা ফিরে আসেননি। এদের সাথে মানে আপনাদের দলীয় এমন অনেকেই আছেন যারা বিএনপির রাজনীতি করতেন বা ভিন্ন দল করতেন, তাদের সাথে আসলে কি হয়েছে বলে আপনার মনে হয়? তাদের সাথে যেই কাজটা করা হয়েছে এটা তো সম্পূর্ণ অন্যায়। আপনার ওদেরকে মেরে ফেলছে, ওদের লাশ তো দিতে পারতো আপনার, ওরা বা মেরে কবর দিছে, কবরটাও তো দেখাইতে পারতো। এখন একেবারেই নাই, একেবারে গুম তো গুমই। অনেকে ফিরে আসছে, তারাও অনেকে বর্ণনা দিছে, অনেক কথা বলছে, কিন্তু যারা একেবারে, যেমন আমার ছাত্রদলের, সূত্রাপুর থানা ছাত্রদলের প্রেসিডেন্ট ছিল আপনার পিন্টু ভাই, ওনার পেছনে আমি 12-12-তে আমাদের একটা সমাবেশ ছিল, ওনার সাথে কিন্তু আমি দেখেছি ওনাকে। খুব ভালো একটা মানুষ ছিল সে, কিন্তু একেবারেই নেই, তাকে আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই বিগত সময়গুলোতে আপনি বলছিলেন যে শুরুর দিকে যে আপনাকে রমজান মাসে একবার রাস্তা থেকে বুট দিয়ে লাথি মারা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে। রমজান, ঈদ এগুলা কিভাবে পার করেছেন সেই সময়? রমজান, ঈদ সবসময় আতঙ্কে কেটেছে আমাদের। বিশেষ কোনো স্মৃতির কথাও মনে আছে কিনা সেটিও জানতে চাই।
আমার শুধু এটুকুই বিশেষ মনে পড়ে যে আমরা এই ভিন্ন মতের হওয়ার কারণে এই আওয়ামী মাফিয়া সরকার আমাদেরকে এমনভাবে স্টিম রোলার চালাইছে যে আমার বাবার সাথে খুব আমাদের বন্ধুত্ব সম্পর্ক, আমার বাবাকে হারাইছি। এর চেয়ে বড় জীবনের সবচেয়ে বড় লস, বড় লস, এর চেয়ে লস তো হতে পারে না। আমাদের মা বাবার যে গড়ায়ু সেটা আমরা কমায় ফেলছি। এটা তো পরিবারের কাছে যে দায়বদ্ধতা যে নাই, হয়তো বা বুঝতে দেই না। আমার মাকে কি জব দিব, মাকেও তো এখনো তো বলতে পারি না যে আমার বিধবা মা, আমার বাবা মারা যাওয়ার পর তো আমার বিধবা মাকেও আমরা ঠিক মতো সময় দিতে পারিনি, যে তাকে যে একটা সান্ত্বনা দিব সে সান্ত্বনাটুকু দেওয়ারও সুযোগ হয়নি। আশেপাশে যারা প্রতিবেশী ফ্যামিলি অনেকেও আমাদেরকে ভিন্ন চোখে দেখছে, যে যে এরা আছে না, যে এরা বিএনপি করে বা ভিন্ন মতের দল করে, যে এদের তো দূরে থাকাটাই ভালো, এমনটা আর কি বোঝানো হইতো। যেমন আমার মাকে বেশিটা বোঝানো হইতো যে আপনার ছেলেরা এই টাইপ করে আর কি, মিষ্টি টিষ্ট কম আর কি। আছে না যে আপনার হাজব্যান্ড কিছুদিন হয়েছে মারা গেছে, একটা সান্ত্বনার ব্যাপার আছে, ছেলেকে ধরে নিয়ে গেছে, ছেলেরা বাসায় নেই, মানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের থেকেও সেভাবে সহযোগিতা পাননি, শুধুমাত্র বিএনপি করার কারণে পায়নি। আচ্ছা, এই যে 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরপরই আমরা যে একটি রাজনৈতিক ঐক্য দেখেছি, কিন্তু যতই দিন গড়াচ্ছে আমরা দেখছি যে দা কুমড়ার সম্পর্ক। আমরা তখন কিন্তু দেখেছি সাধারণ ছাত্র বলেন, এনসিপি বলেন, বিএনপি, জামাত, প্রত্যেকের মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক, এটা যতই দিন গড়াচ্ছে ততই দা কুমড়ার সম্পর্কে রূপ নিচ্ছে। এটার নেপথ্যে কারণ কি বলে আপনার মনে হয়? এটার নেপথ্যের কারণ হচ্ছে যে এক একটা দল এক এক রকম বলতে চায় যে এই জুলাই আন্দোলনে তাদের অনেক সফলতা বেশি, তারা এই আন্দোলন করেছে, কিন্তু আসলে তো তারা তো এই আন্দোলন সারা বাংলাদেশের আপামর জনতা করেছে। আপনার এখানে ছাত্ররা যেমন ছিল, গার্মেন্টস কর্মীরা ছিল, রিক্সাওয়ালারা ছিল। যেমন আমি 2024-এর যে আন্দোলনটা 18 তারিখ থেকে যে আমাদের মানিকনগর বিশ্ব রোড এখানে যখন আন্দোলন করেছে, আমার চোখের সামনে রিক্সাওয়ালা মারা গেছে। উনি কি আন্দোলনে শরিক হয়নি? আমরা তো এখানে সবাই শরিক, পুরো বাংলাদেশের জনগণ শরিক। এখন আমরা তো এক একজন এক একভাবে ক্রেডিট নিতে চাই, কিন্তু এটা তো আদৌ তো ঠিক না। আমাদের চেয়ারম্যান মহোদয়ও কিন্তু এই ক্রেডিটটা নেয়নি, উনি বাংলাদেশের জনগণকে এই ক্রেডিটটা দিয়েছে। আমরাও শুরু থেকে যেটি জানতাম যে সাধারণ ছাত্রদেরই এই ক্রেডিটটা, মূলত সাধারণ যারা ছাত্র রয়েছে তারাই আসলে এই আন্দোলনের মূল হোতা, তারাই শুরু করে এটি। এবং এরপরে আমরা যখন দেখলাম যে ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পর থেকে প্রত্যেকেই যার যার মতো করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে, সেটি আপনার দল হোক কিংবা অন্য কোনো রাজনৈতিক দল হোক, প্রত্যেকেই চেষ্টা করেছে, কিন্তু আসলে এই ক্রেডিটটা তো মূলত ছিল ছাত্রদের। তো এখন আসলে আমরা যেটা দেখছি যে ছাত্রদের একা বললে কিন্তু হবে না ভাই, যে এখানে তো আপনার সারা বাংলাদেশের আপনি যেমন মাদ্রাসার স্টুডেন্টরা ছিল, কওমি মাদ্রাসার স্টুডেন্টরা ছিল, আপনার গার্মেন্টস কর্মীরা ছিল, রিক্সাওয়ালারা ছিল, ছোট ছোট বাচ্চারা কীভাবে মারা গেল। ওই বাচ্চাটা তো কোলের শিশু তো আর ছাত্র ছিল না, ওও তো ওই আন্দোলনের শিকার হয়েছে, শহীদ হয়েছে। এই 24 সালে আন্দোলনে আপনাদের ভূমিকাটা কি ছিল যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে? আমার ভূমিকা ছিল, আমার বাসার পাশেই হচ্ছে আপনার গোলাপবাগ ডিসি অফিস আছে। আমি 18 তারিখে দেখি যে এখান থেকে আপনার অ্যাম্বুলেন্স করে করে নিয়ে আপনার যাত্রাবাড়ির দিকে যে পুলিশের যে সরঞ্জাম, গ্যানেট টেনেট, বিভিন্ন সাউন্ড গ্যানেট, এগুলা এখানে অ্যাম্বুলেন্স করে করে ওরা এখান থেকে বের করতেছে। আচ্ছা, এখান থেকে নিয়ে যায়। এখন আমি চিন্তা করলাম যে এখানে কিছু করা দরকার আমার। পরে এখানে এলাকার যারা আমার ছোটো ভাইরা ছিল, সাধারণ ছাত্ররা ছিল, ওইখানে আমি এই রোডটা যখন ব্রেকেট দিই, ব্লক করি, তখন আপনার প্রায় আমি 18 থেকে 22 তারিখ পর্যন্ত এখানে আন্দোলন করি। 18 তারিখ রাতে আপনার ডিবি হারুন এখানে আসে, আপনার করে আপনার হেলিকপ্টার করে গোলাপবাগ মাঠে নামে। আচ্ছা, ওও আমাদের সাথে পারেনি, আমাদের সাথে ওকে শুদ্ধ প্রতিহত করে দিতে আমরা সক্ষম হয়েছি এখানে। আপনার ওইখানে আমাদের সাথে সবাই ঐক্যবদ্ধ ছিল তো। আর ওই রোডটাতে অনেক চিপা চাপা গলিও ছিল, যে আমাদের যে আক্রমণ করে আবার পেছনে ব্যাক করে চাপাও যেত, ডিরেক্ট ফায়ার করছে আপনার এখানে। আপনার উপর মহল থেকে নির্দেশনাও ছিল যে দেখা মাত্র গুলি করা। আর এলাকার যারা আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের দোসর যারা ছিল, এরা
বড় বড় রানদাউনি আসছে। এগুলো সরাসরি কার নির্দেশে হয়েছিল? এগুলো সরাসরি আমি মনে করি শেখ হাসিনার নির্দেশে। আওয়ামী যে দোসর শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তার নির্দেশনায় হয়েছে। তার নির্দেশনা ছাড়া তো এটা হতেই পারে না। দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে আরেকটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরছি খুব শীঘ্রই, ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন আমজাদ হোসেন মামুন। মামুন, আমি বিরতিতে যাবার আগে 2024 সালের যে গণ অভ্যুত্থান, সেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে 2024 সালে যে গণ অভ্যুত্থানটি হলো, ফ্যাসিস্টের বিদায় হলো। আপনার কি মনে হয় প্রকৃত অর্থে কি আসলে ফ্যাসিস্টের বিদায় হয়েছে এবং আদতে কি দেশ স্বাধীন হয়েছে এটি সবার জন্য? আপনার দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু ফ্যাসিস্ট তো এই বাংলাদেশ থেকে এখনো, এই দোসররা এখনো, সব দোসরও কিছুটা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে, বাট কিন্তু দোসরের যে পেতাত্তা এরা এখনো আছে, এখনো বিভিন্ন আপনার মহলে আছে। তারা এখনো তাদের যে মনোভাব, এই ফ্যাসিস্ট মনোভাব, এটা এখনো যায়নি। আপনার বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আছে, তাদের যে রয়্যাল এজেন্ট, এরা কিন্তু এখনো বাংলাদেশ থেকে যায়নি। যেমন আমি 24-এর আন্দোলনে 22 তারিখ যখন আমি পালাতে হয় আমাকে, একটা টিম নামে, ওরা সম্পূর্ণ আপনার যে ওদেরকে দেখতেই বোঝা গেছে যে ভিন্ন দেশে। তারা এমনভাবে কার্যকলাপ করছে, এমনভাবে আমাদের উপর আক্রমণ করছে যে আমরা 5 মিনিটে ওই রাস্তা ছাড়তে বাধ্য হই। আচ্ছা, 5 মিনিটে ওই রাস্তা ছাড়তে বাধ্য হই। আর ওই আমরা যখন পালায় যাই, আমার এলাকা থেকে যেই কয়জন নিরীহ মানুষ ছিল, বাদাম বিক্রি করে, রিক্সা চালায়, তাদেরকেও ধরে প্রায় 200-র অধিক লোক আমার বাসার গলি থেকে শুদ্ধ নিয়ে গেছে। আমার পুরো বাড়ি তালা মারা ছিল। আমার মাকেও আমি সরায় ফেলছি, যদি মাকে নিয়ে যায়, মাকে নিলে তো আমার যেতে হবে। আমার তো এখানে বাবাকে হারিয়েছেন, মাকে হারাতে চাই না। আমি এটার সাথে একটু যোগ করতে চাই যে এই যে 24-এ যে এত আন্দোলন হলো, এই সময়টা যারা ভিন্ন দলের বা মতের ছিলেন তাদের উপরও দমন পীড়ন নিপীড়ন চলেছে। সেই সময়টা কি আপনার পরিবার মানে কি সময়টার মধ্যে দিয়ে পার করেছে, বা আপনি সেই সময়টা বাড়িতে থাকতেন কিনা, সেই সময়গুলোর কথা যদি একটু সংক্ষেপে বলেন। যখনই দমন নিপীড়ন চলতো আমাদের উপরে, বা খোঁজাখুঁজি হতো, বাসায় তল্লাশি হতো, আমরা তো বাসায় তো থাকতেই পারতাম না। এমনও দিন গেছে আমরা আপনার আমি নিজে কমলাপুর রেল স্টেশনে যে ঘুমাইতে হয়েছে আমাকে। আপনার 5 টাকা দিয়ে পত্রিকা কিনে, পত্রিকা ছিন্নমূল যারা ঘুমায় সেখানে যা ঘুমাইছে। ঘুম তো আসেনি, জাস্ট একটু শরীরটা লাগানো আর কি। এমনও দিন গেছে যে সারাদিন খাবারও জোটেনি কপালে, যে কারো কোনো আত্মীয়র বাসায় যাব, সেও ভালো হবে, কারণ ওই আত্মীয়র বাসায় গেলে ওখানেও তো খুঁজতে যাবে পুলিশ, তাদেরও তো ছেলে মেয়ে আছে, হয়তো বা ঘন্টাখানিক থেকে চলে আসতেছে। যে এমন তাদেরও অনেকের আচরণ এমন ছিল যে তোমার জন্য তো আমরা বিপদে পড়বো না, বলতে হয় নাই, কিন্তু বুঝে নিতে হয়েছে। আচ্ছা, আপনার বাসায় তো থাকার তো প্রশ্নই হয় না। আমরা বাইরে এমন এমন জায়গায় রাত্রি যাপন করছি যে একেবারে ছিন্নমূল, যারা ওই রাস্তায় কাগজ টোকাই করে, ওদের সাথে। আপনার পরিবারের বিরুদ্ধে কি মামলা দায়ের হয়েছে কিনা এর মধ্যে থানায় কোনো? আমার ফ্যামিলির পরিবারের ভিতরে যেমন আমার ভাই তো মামলারই। আমার ছোট ভাই যিনি মেহেদি হাসান সিয়াম, ওর নামে আপনার 18 সালে যে আমরা নির্বাচনে পার্টিসিপেট করার কারণে, আমার দল জাতীয় নির্বাচনে পার্টিসিপেট করার কারণে প্রতিনিয়ত গায়েবী মামলা হয়েছে প্রতিটা থানায় থানায়। সেটা আপনি খবর নিলে জানতে পারবেন। প্রতি থানায় থানায় 1 দিন 2 দিন পর পরই একটা করে মামলা হয়। সকালে একবার হলে রাত্রে আরেকটা মামলা হয়। কি মামলা? যে এরা আগুন সন্ত্রাস করছে, এরা ওইখানে ককটেল মারছে, কিন্তু এমন কিছুই না, প্রতিনিয়ত মামলা হয়েছে। এই মামলার আসামি আমার আপন ছোট ভাই, তার নামই প্রায় 24-এর অধিক। এগুলোর আসলে মূল উদ্দেশ্য কি ছিল ফ্যাসিস্টের? যে যারা বিরোধী দলের বা মতের আছে তাদেরকে একেবারে নির্মূল করে ফেলা, এবং একেবারে যে আমরা যেন একেবারে নির্মূল হয়ে যে আমরা নির্মূল একেবারে যেন চুপ থাকি, কোনো কথাবার্তা না বলি, ইলেকশনে পার্টিসিপেট না করি, আর কি যেন আমরা একেবারে চুপ হয়ে যাই। এর হচ্ছে মূল উদ্দেশ্য। যদি আমার নামে মামলা থাকে, আমি তো এলাকায় থাকতে পারবো না, বাসায় যেতে পারবো না, পুলিশ ধরে নিয়ে যাবে। আর আমি যদি
আমার এলাকাতে থাকি, আমার কেন্দ্রের এরিয়াতে থাকি, যারা নাকি আমাদের মতের বা যারা নাকি সাধারণ জনগণ, যারা নাকি নির্বাচনে পার্টিসিপেট করতে চায় বা ভোট দিতে চায়, তাদেরকে যেন আমরাই তো উৎসাহিত করে নিয়ে যাব, আমরা তাদেরকে ট্যাগেল দিয়ে নিয়ে যেতে পারবো, এটা যেন আমরা না করতে এই যে ফ্যাসিস্ট যে দীর্ঘদিন এভাবে টিকে থেকেছে, মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে, ভিন্ন দল কিংবা মতের মানুষদেরকে নিয়ে এভাবে গুম করেছে, নির্যাতন করেছে, তাদের এইটার পেছনে সাপোর্টটা আসতো কোথা থেকে, বা তারা এই যে টিকে থাকতে পেরেছে শক্তভাবে, এটার পেছনে মূল সাপোর্টটা কি বলে আপনার মনে হয়? আমি মনে করি যে আমাদের পার্শ্ববর্তী দেশের ফুল সাপোর্টটা পাইতো তারা, নাহলে তো বাংলাদেশের জনগণ, তারাও তো বাংলাদেশের জনগণ, তাদের যে একটা সাপোর্ট, আপনি যদি আপনার পেছনে যদি শক্তি পান, আপনি তো কেউ যদি খারাপ কাজ করে অবশ্যই তার পেছনে একটা সাপোর্ট থাকে, তাইলে সে খারাপ কাজের করতে উৎসাহিত হয় আরও বেশি। এই সাপোর্টটা আমি মনে করি আমার পার্শ্ববর্তী দেশ থেকে আসে, অর্থাৎ ভারতের সহযোগিতায় তারা দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে এসেছে। তো এই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনার পরিবারের উপর যে নির্যাতনের কথা, সেখানে কোন অফিসার বা কোন বাহিনী দ্বারা আসলে বেশি নির্যাতিত হয়েছেন এবং কারণ নাম কি আপনি এই মুহূর্তে আসলে মনে আছে? আমাকে যেই লোকটা অ্যারেস্ট করেছিল তার নাম হচ্ছে সুদীপ। আচ্ছা, এসআই সুদীপ, তার এখানে আমি ব্যাচটা, ওইটা আমার এখনও মনে আছে, সারা জীবন মনে থাকবো, কারণ উনি তো আমাকে মারছে, বুট দিয়ে লাইতেছে। তার নাম হচ্ছে সুদীপ। আর আরেকটা ছিল, ওনার নাম হচ্ছে সুকান্ত। এই সুকান্ত খুব অত্যাচার করছে, প্রতিনিয়ত বাসায় যেত। সুকান্ত আমার বড় ভাইকে অ্যারেস্ট করছে, যে তুই মামুন বলে সুকান্ত নিয়ে গেছে। এই যে ফ্যাসিস্টের দোসরদের কথা যে বলছিলেন একটু আগে, আপনি বলছিলেন যে পুরোপুরি দোসর মুক্ত এখনো হয়নি বাংলাদেশ, প্রকৃত অর্থে স্বাধীন হয়নি। তো আমরা যে এই যে তারেক রহমানের দেশে আসার যে গুঞ্জনটি আমরা শুনছি, এবং দেশ যে আসলে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, 15 মাস অতিবাহিত হচ্ছে, উনি দেশে আসছেন করেও দেশে এখনো আসেননি, আমরা শুনছি উনি ডিসেম্বরে আসবেন। তো উনি দেশে না আসার পেছনে কি এই কারণ কি মূলত আসলে ফ্যাসিস্ট মুক্ত না হওয়া? যেহেতু আমরা জানি যে ওনার নামে সব মামলাও প্রত্যাহার হয়েছে, দেখেন এরপরে উনি দেশে আসছেন না কেন? উনি নির্বাচনে অবশ্যই পার্টিসিপেট করবে আর উনি আসবেও, কিন্তু আপনার আওয়ামী ফ্যাসিস্ট কি এখনও কি বাংলাদেশ থেকে চিরতরে মূল সরেছে? আর ওনার এই ফ্যাসিস্ট হওয়ার কারণ হচ্ছে আমার পার্শ্ববর্তী দেশ ভারত। তাদের যে এজেন্টটা, তারা কিন্তু এখনও আমার দেশে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে বিভিন্ন নামে তারা এখনও বাংলাদেশে আনাচে কানাচে অলিতে গলিতে এখনও আছে। উনি তো আপনার তার জীবনের যে এই ঝুঁকি তো নিয়ে ওনার যদি কিছু হয়, আমার এই দল অনেকটাই ভেঙে পড়বে, আর এই ফ্যাসিস্ট আরও ভালোভাবে চেপে ধরতে পারবে, পুরো বাংলাদেশকে গিলে খেতে পারবে। এটা যে গিলে খাওয়ার যে রাস্তা, সেটা করতে পারবে যদি ওনাকে কিছু করতে পারে। অ্যান্ড ওনার যে প্রোটেকশন, এই প্রোটেকশন ছাড়া তো উনি আসতে পারতেছে না। আর উনি তো অবশ্যই আসবে, আজ হোক কাল হোক, আর উনি নির্বাচনে যেহেতু পার্টিসিপেট করবে, উনি অবশ্যই আসবে। নির্বাচন যে আপনারা বলছেন যে হবে, আমরা এই যে দেশে এত হাজারো সমস্যা আছে, আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সহিংসতা ঘটছে, প্রায়শই আন্দোলন হচ্ছে। এই যে সহিংসতা হচ্ছে, আমরা বিএনপির কাছ থেকে যেটি জানতে পারি যে তাদের বক্তব্য যেটি থাকে যে এটার সমাধান হচ্ছে নির্বাচন। তো আপনার কি মনে হয় আসলে সকল সমস্যার সমাধান কি নির্বাচন? অবশ্যই নির্বাচনের একটা দরকার আছে। আপনার নির্বাচনীয় সরকার যে হবে, নির্বাচিত সরকার আর কি, তারা আপনার দেশের জন্য কাজ করতে পারবে। যেই হোক, বিএনপি হোক, এনসিপি হোক, জামাত হোক, যেই হোক, নির্বাচিত একটা সরকার। আপনি পুলিশকে যেমন আপনি অনেক জায়গাতেই পুলিশের ঢিলেঢালা একটা কাজ চলে, তারা ঠিক মতন আপনার দিতে পারতেছে না বা দিচ্ছে না। এখানেও যে এখনও ফ্যাসিস্টদের যে দোসররা যে নাই, যেহেতু তারা 17 বছর 16 বছর যাবৎ সরকারি দলে ছিল, তাদের লোকজনরা এখনো এখানে পুলিশের ভিতরে অনেকে আছে। এখনো এই যে দোসরদের কথা বলছেন, এখনো কোন কোন সেক্টরে আপনার মনে হয় বা জানা মতে যে ফ্যাসিস্টের এখনো যে এই যে দোসরদের যে প্রভাব, এই প্রভাবটি কোন কোন সেক্টরে বেশি আছে বলে আপনার মনে হয়? আপনার প্রশাসনে তো অবশ্যই আছে। আচ্ছা, প্রশাসনে এখনো তাদের যে একটা বলয়, তাদের যে একটা প্রভাব এই সেক্টরে অবশ্যই আছে। আপনার এর মধ্যে বিভিন্ন গভর্নমেন্ট অফিসে, বিভিন্ন সেবাদান প্রতিষ্ঠানে, সেগুলোতে অবশ্যই আছে আপনার এই দোসররা।
আচ্ছা, আপনি এবং আপনার পরিবারের সাথে যে এই যে বেশ কিছু ঘটনা আপনি বলছিলেন, নির্যাতন হয়রানির কথাগুলো বলছিলেন, এই যে এত কিছু ঘটে গেছে, আপনি বা আপনার পরিবার কি কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা ইতিমধ্যে, এবং সেটি কার বা কাদের বিরুদ্ধে, যদি করে থাকেন কিংবা আগামীতে করার ইচ্ছা থাকে? আমরা এখনো করিনি, কিন্তু আগামীতে আমাদের করার ইচ্ছা পোষণ আছে। তবে সেটা নির্বাচিত সরকার আসার পর হইলেও আমরা এই পদক্ষেপটা নিব। তাহলে কি অন্তর্বর্তী সরকারের প্রতি বা এখন যারা বিচার কার্য পরিচালনা করছে তাদের প্রতি আসলে আস্থাটা নেই? আস্থাটা নাই এর জন্য, কারণ দোষর তো তারা এখনো মুক্ত করতে পারেনি। আর ওনারা পারবে কি না সেটাও আমার বোধগম্য নেই, কারণ ওনারা সম্পূর্ণ সংস্কার, একটা রাষ্ট্রের সংস্কার করতেই পারে কারা নির্বাচিত সরকার। ওনারা যত তাড়াতাড়ি নির্বাচন দিবে তত তাড়াতাড়ি সরকার গঠন হবে, আর সরকার গঠনে আপনার সংস্কারের যে বিষয়টা, এটা খুব তাড়াতাড়ি আপনার খোলাসা হবে, দৃশ্যমান হবে। এখন কিন্তু আপনি একটা সংস্কার দেখাতে পারবেন যে দৃশ্যমান? তাহলে সাধারণ মানুষ যে বলছে যে এই অন্তর্বর্তী সরকার যারা রয়েছে তাদের অধীনে যে এই যে বিগত সময়ে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই কার্যগুলা সম্পাদন হবে, এটা নিয়ে বেশ মত দ্বিমত রয়েছে। আপনার কি মনে হয় যে এখন এই যে বিচার কার্য চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেটি কি আসলে জাতি আশার আলো দেখবে কিনা? অবশ্যই আশাবাদী রাখবে, কিন্তু যদি এটা আজকে প্রায় আপনার এই ফ্যাসিস্ট সরকার গেছে প্রায় 1.5 বছরের মতন হয়ে আসছে, এটা কেন আরও আর্লি করা হলো না? যদি ওনাদের সংস্কারই থাকতো, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এর বাদে আপনার যে সমস্ত অপকর্মগুলো ছিল, যারা আওয়ামী ফ্যাসিস্টের লোকজন এখনও যারা বাংলাদেশে আছে, তাদেরকে তো এখনও অনেককে অ্যারেস্ট পর্যন্ত করা হচ্ছে না। এটা তো সম্ভব, এই সরকারি আপনার এই ইন্টারিম সরকারের পুরো কিন্তু সম্ভব, কিন্তু তারাও কিন্তু করতেছে না। এর জন্য প্রয়োজন কি? একটা নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার আসলে যে কে ফ্যাসিস্ট, কে স্টিম রোলার চালাচ্ছে, এটা তো আপনার সম্পূর্ণ ফুটেজও আছে। এবং প্রশাসনকে এজন্য আমার মনে হয় সবার আগে আসলে ঢালাওভাবে সাজাতে হবে, এবং হ্যাঁ, নিরপেক্ষ অবশ্যই হতে হবে। আমি যেই দলই গঠন করুক তার পক্ষপাতিত্ব হয়ে যে কাজ করবে, আমি এটা চাই না। সে নিরপেক্ষ কাজ করবে। আমরা অনুষ্ঠানের আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সবশেষ যদি আপনার কাছে জানতে চাই, একজন রাজনৈতিক কর্মীর বাইরে গিয়ে আপনি একজন নির্যাতিত, আপনি সেই অর্থে অনেকটাই সৌভাগ্যবান যে আপনি গুম হননি। যারা গুম হয়েছেন, বেঁচে ফিরে এসেছেন, অনেকে ফিরে আসেননি, আপনিও তাদের মধ্যে একজন নির্যাতিত। এই নির্যাতিতদের পক্ষে আপনি, আপনার কাছে যদি জানতে চাওয়া হয় যে বর্তমান দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে কিংবা আগামীতে যে সরকারই আসুক না কেন, তার কাছে আপনার চাওয়াটা কি, একজন ভিকটিম হিসেবে যদি জানতে চাই? আগামীতে যারা নির্বাচিত সরকার হবে তাদের কাছে আমার এটুকুই চাওয়া, একজন সাধারণ মানুষ হিসাবে, পলিটিক্সের কথাটা বাদ দিলাম, সাধারণ মানুষ হিসাবে চাওয়া যেন কাউকে, নিরপরাধ মানুষ কাউকে যেন ভিন্নমত হওয়ার কারণে, একজন নিরপরাধ বাট সে ভিন্নমত, তাকে যেন গুম করে না নেওয়া হয়, তাকে যেন খুন করে না নেওয়া হয়, তাকে যেন গ্রেফতার করে না নেওয়া হয়। আমরা এমনটা প্রত্যাশা করি যে রাজনৈতিক এই সুচিন্তাটা আগামীতে যারাই সরকার গঠন করুক তাদের মাথায় যেন থাকে, এবং সবার আগে আমাদের দেশকে প্রাধান্য দেয়, এমন একটি চিন্তাভাবনা নিয়েই যেন আগামীর রাষ্ট্র গঠন হয়। জনাব মামুন, আমাদের স্টুডিওতে আসার জন্য, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। সব প্রায়শ্চিত্তের পাপ থাকে না, সব হেরে যাওয়ার পেছনে গল্প থাকে না। আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌমে বাংলাদেশে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো নির্যাতন কিংবা হয়রানির কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর বরাবরের মতোই থাকুন এসএটিভির সাথে। আল্লাহ হাফেজ।